এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব। আমার গাল ফাটানোর অমন দুঃসাহস আপনাকে দিয়েছেটা কে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর। সব রাইটস শুধু আমার বরের, আপনার নয়। খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালাক হবার কি আছে রিয়াজ ভাইয়া? যা সত্যি তাই বলছি। সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস। আমি তো কারোর সাথে প্রেম করিনি, তাহলে কারো মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগে সব ভুলে গেলি? বাহ। কদিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাতিয়েছে, অমন অতীত আমি মনে রাখতে চাই না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিছু যায় আসে না। আর আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমায় খারাপ ভাববে, পরে আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। বলেই সানা রিয়াজকে এক ঝটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ রিয়াজ রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপর খুব জোরে ছুঁড়ে মারে। রিয়াজের এমন উদ্ভট বিহেভে সানা সতর্ক চোখে রুমের দরজার দিকে তাকায়। কেউ যদি দেখে ফেলে? সে আর দেরি করলো না, গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াজকে পাশ কেটেই রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই এতক্ষণে বুকে চাপা তীব্র ব্যথাটা এবার ধুধু করে উঠে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব। যে মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো, সেই মানুষটির মুখের উপর এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে। এই সানা, নিচে আয় তো দেখি একটু। সানা তড়হুড়ো করে চোখের পানি মুছে নিচে নামে। তার ফুপি মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরো অনেকেই ছিল, মা, বাবা, রিধি, সোফি, সাফা, সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন, সানা, ছেলেপক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশুই তোর এনগেজমেন্ট সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করব না। শুভ কাজ দেরি করতে নেই। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলিও ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন রিয়া শেষে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে। বাজ খাই গলায় বলে ওঠে, বিদায় করো আপদ, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস রিয়াস, চুপ থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো মা? সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না। রিয়াসের কথায় সানা জবাব দেয়নি। রিয়াসের দৃষ্টিটা এক প্রকারের উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা, ফুপি, বাবা। এখানে আমার কিছুই বলার নেই। সানা নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বুজে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকা শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকত আলী মানে সানার বাবা তার বোনের বাড়িতেই পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচেই থাকা সম্মতি দেয়। নতুনভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকা সঞ্চয় করতে সক্ষম হন। তখন সানার বয়স ছিল 15 বছর, সোফি 7 বছর আর রিধির 6 বছর। লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পদের মালিক। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়িও আছে, গাড়ি আছে। মিসেস রিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানেই তাদের একমাত্র ছেলে রিয়াজ বিজনেস দেখাশোনা করে। সানা সেই কৈশোর থেকে রিয়াজকে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয়। অবচেতন মনে ভালোবাসতে থাকে রিয়াজকে। মনে মনে ভালোবাসাটার থলিয়ে এক সময় দৃঢ় হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলেই সিদ্ধান্ত নেয় রিয়াজকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমল বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরেই ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াজ টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনো, বই পড়ে ইত্যাদি। সানা সেদিন টিপ টিপ পায়ে রিয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া বিজি? কিছু বলবি? হুম। কি বলবি তাড়াতাড়ি বল। মানে ভাইয়া। সানা ইতস্ততায় পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। তা দেখে রিয়াসের রাগ উঠে যায়। মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে। নাটক ফাটক শেষ করে বিদায় হতে হবে। বিরক্তিকর যত সব। আজীব। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না।
রিয়াজ কিছুক্ষণ মৌন হয়ে থাকে, সে হয়তো এমনটি আশাও করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয় খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবারটাকে লম্বা একটা ঘুম দে যা। বলেই আবারও মোবাইলে গেমস খেলতে থাকে। সানা দু চোখের কোণ বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। রিয়াজ দেখার আগেই পানিটুকু আবার মুছে নেয়, কিন্তু রিয়াজ আর সানার দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজন বোধ মনে করেনি। সানার খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে। এই মেয়ে আবার এই সময় ছাদে গিয়েছে কেন? সে রাতেই তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দিই, খেতে দিই, সব কিছুতেই তোদের সুবিধা দিই। ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলে, কত আদরের, তা তো তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি। সেদিন সানা তার ফুপির কথার পিঠে কোনো জবাব দিতে পারল না। কথাগুলো সত্যি ছিল। আসলেই তো ওনার ছেলের পেছনে ঘুরঘুর করে সে। সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেদিনই মত পরিবর্তন করে ফেলে সানা। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবার মাথা গুঁজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টাপাল্টা কিছু উঠায়, তাহলে তার পরিবারের প্রতিটা মানুষের জীবন কতটা সংকটপূর্ণে পড়বে। তার আর 2 ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে। না, আর কিছু ভাবতে পারলো না। ডিসিশন ফাইনাল করলো রিয়াস নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে। ভুলে যাবে বলেছে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সে রাত তার সে কি কান্না, দলা বেঁধে বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায় এক সময়, তারপর আবার কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার। তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে, বিয়ে করবে, তার পড়াটা স্বামীর ঘর থেকেই চালিয়ে নিবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা শুনে খুশি মনে মেনে নেয়। আর তার সাথে সাথেই তা মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি, একটা আপদ বিদেয় তো হবে। ভাবতে ভাবতে সানা চোখ জোড়া বসে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে উপরের দিকে তাকায়। রেস্টুরেন্টের একদম কোনায় একটা স্ক্র্যাচওয়ালা চেয়ারে বসে আছে রিয়াস। তার হাতের সামনে একটা কোকো কলার বোতল পড়ে আছে। তার চোখ মুখ গোমরা ভাব, গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াসের এখনো বিশ্বাস হচ্ছে না মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগেই মেয়েটা তার পেছনে আঠার মতো লেগে থাকতো। মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত, ছাদে এসে ফুল নেড়ে সুরেলা গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলো বলে দিল। মানছে সে হঠাৎ সানার অমন কথায় কি উত্তর করবে নিজে ভেবে পায়নি। আর এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই সে তাকে বলে দেয়, তখন তার খুশি সীমা থাকে না। অতি খুশিতে সে প্রায় বাকরুদ্ধ স্তব্ধ হয়ে যায়। রিয়াসের সেদিন তাই হয়েছিল, আর সানা তা বুঝেনি। অবশ্য এখানে রিয়াসেরই দোষ। সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসতো, তা সে সানাকে বুঝতে দেয়নি। সানার রুমে চা নিয়ে এলে ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাব লোক দেখে কি রিয়াকশন করে। যখন সানা বিরক্ত হয়ে তাকে বিড়বিড় করে বকতো, তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সে কি কিউট হাসি দিত, যা সানার নজরে আসতো না। এরকম সর্বক্ষেত্রেই করতো। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগেই সাফার বার্থডে পার্টিতে। সাফার রিয়াসের ছোট্ট বোন। সেদিন সানা লাল রঙের একটা লেহেঙ্গা সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো, রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চড়ক গাছ হয়ে গেল। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমে চোখে পড়ার মতো। রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিন রিয়াসের পিছুই ছাড়তে চায়নি। দোষ ওই মেয়েটারে। দোস্ত, ওই মেয়েটারে আমার চাই, ওই মেয়েটারে আমার চাই 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 বলতে বলতে একদম রিয়াসের কানটা ঝালাফালা করে দিল। কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকেই থামিয়ে দিল। আমেজ মাখানো গলায় বলল, তোরা আমার গফকে নিয়ে যাবি? এত সাহস তোদের? সবাই সেদিন আর নয়নে রিয়াসের দিকে তাকিয়ে রইল। আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারো। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরিটা অন্যের হয়ে যাবে। কোকাকোলাটা শেষ করবি রিয়াস? এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবেদের কথায় ঘোর কাটলো রিয়াসের। আবেদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতেই মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার জানের জান দোস্ত, এদের সাথেই সবকিছুই শেয়ার করে সে। রিয়াস, এখানে সোনার কোনো দোষ নেই। তুই মেয়েটাকে ভালোবাসিস অথচ মুখ ফুটে একবার বলিসনি, তাহলে মেয়েটা কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজের তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না?
ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই, তুই সবসময় উল্টোটা বেশি বুঝিস। সবাই কি আর তোর মতন মানুষদের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টা বুঝালাম? যেখানে রিয়াজ বুঝেছি সানা তোকে ভালোবাসি, সেখানে সানারও বোঝা উচিত ছিল ফললটা এখানে কার। উল্টোটা তোর, গাধারাম। সোনা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে, তারপরেও রিয়া সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটা থেকেই বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পর ফেলে ফিলিংসটা সেই হয়, বুঝলি? এই জন্য তো সানা এখন ছেঁকা খাবিয়া বাঁকা বানাইয়া দিয়ে যাইতেছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতেই রিয়াসের মনটা ভালো না, তার উপর তোমাদের নাতুস নুতুস কথাবার্তা। তুই কোকাকোলাটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে ব্যাক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোর এত কিসের টেনশন? রিয়াজ ফ্রেন্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকা কলাটা হাতে নিয়ে 3 ঢোকে খেয়ে টেবিলের উপর আবার রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর এই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বেরোলে সারাক্ষণ মার সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে। মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যার দিকে পাঠাই। সানা কেন তোর কাছে ব্যাক করবে না, এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দিবে। তারপরও যদি সানা না বুঝে তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক কইছি না? হোয়াট, কিডন্যাপ? অবাক হওয়ার কিছুই নেই রিয়াজ, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াজ কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9টা বেজে 45 মিনিট। কিছুক্ষণ আগে হলো সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশ সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করে আসছে ঘুমাতে। চেষ্টায় যখন ব্যর্থ হলো তখন মুখে একগাদা বিরক্তি নিয়ে আবার বসে পড়লো পড়ার টেবিলে। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলির আপুর কারণে। তুলি আজ সন্ধ্যায় তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না, রিয়াসের লাইফে আর ফিরে যাবে আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপর অটুট থেকেই তুলিকে রিক্ত হাতে যেতে বাধ্য করলো। অমন বিহেভে এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না সানা। ভেতরটা কেমন উসখুস করছে। এমন সময় দরজায় কারাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে বাড়ির কাজের লোক মিনা আপা এসেছে। আপা, রিয়াজ ভাইজান কইছে আপনি ওনার লাইগা 1 কাপ কফি করে নিয়ে যাইতেন। মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি করে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনি কইরা দিতেন। ফুপি ঘুমিয়ে গেছে? হক বলে ঘুমাইছে। সারার কফি বানানো শেষ হলেই সে মিনা খাতুনকে ডাক দেয়। 1 বার 2 বার 3 বার, কিন্তু মিনা খাতুনের কোনো সাড়া এলো না। ফোনে কল এসেছে, কথা শেষ করেই চলে আসবে বলেই যে সে রুমে ঢুকে কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে। মিনা খাতুনের এখনো আসার নামগন্ধ দেখছে না সে। সানার খুব রাগ লেগে যায়। সে এখন কফি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ, নাকি নিজে গিয়ে রিয়াসকে কফির মগটা দিয়ে আসবে। কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা একদমই খাটে না, আর যেতেও ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারো কণ্ঠস্বর সানা সদ্বিক ফিরে আনে। সামনে তাকিয়ে রিয়াজ ভাইয়া স্ট্রেট পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিয়াজকে দেখে সানার ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। বার 2-1 ঢোক গিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুইয়ে আনে আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি এখান থেকে যান, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনের কথা মানুষ কি শোনে? রিয়া সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থেকে তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না? এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াসের এক কথার পিঠে সে কি জবাব দিবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা? আমার জন্য কি তোর একটু মায়া হয় না? এখান থেকে যে করেই হোক যেতে হবে, না হলে মিনা আপার চোখে পড়লে ফুপির কানে, আর তখন কেল্লা ফতে। ভেবেই সানা চুপ থাকলো না আর। ভাইয়া আমি রুমে চলে যাচ্ছি, কফিটাই রাখলাম। বলেই যে রুমের দিকে পা বাড়ায় তখনই রিয়া সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে।
দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চাই না। তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াজ এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই তুই তো আগে এরকম ছিলি না। তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটির জন্য গান গাইতেছিস, চা নিয়ে আসছিস, ভালো লাগার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই। সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্যক্ত ইচ্ছেটার তখন আর মূল্য থাকে না। রিয়াজ সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা? এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। সানা কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। রিয়াজের মুখে হাসি ফুটে ওঠে, বলে, আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে নিয়ে ভয় পাস না, সে দরজায় সিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকুই তো অনুরোধ? আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? হুম, পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াজ আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজে আবার কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিকে তাকিয়ে থাকে। তার কাছে কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে। এ হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে এক্সাক্ট কোনো কারণ থেকে নয় তো? আচ্ছা, মিনা আপা যখন আমাকে বলেছিল রিয়াজ ভাইয়ের জন্য এক কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগা একটা অনুভূতি হলো। এই শেষ সুযোগ প্রিয় মানুষটাকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়ানোর। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্টমাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াজ ভাইয়া সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্য আরেকটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এর নামে বুঝি নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। ম্যাডাম, আপনার কফি। রিয়াসের কথার শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ। সেটা সানার ভাবনা জগতের বিচরণের কারণে খেয়ালেই আসেনি। সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক। সানা মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনেই হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের উপর। আর উদাস দৃষ্টিতে নৈশব্দ মুখে দিকে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো তারা আর কখনো ফিরে আসবে না। দূরের ওই অন্ধকারের মতোই ঢেকে যাবে সব। থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝে চোখ ঝাপসা হয়ে আসে সানার। মাথা ঘুরতে থাকে প্রচন্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপায় গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে। পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া, ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াজ সানাকে তার বাহু ডোরে জড়িয়ে নেয় আর হাত থেকে মগটা নিয়ে তার নিচে রাখে। সানা মুহূর্তে ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে রিয়াসের সে কি হাসি। যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটে কাজে দিয়েছে। এবার কিডন্যাপ করাটা ইজি হবে। কল বাজতেই রাহুল এক হাতে ময়ের ভর সামলে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে। রিসিভ করতে ওপাশ থেকে বলে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা এখন আমার দু হাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কুইক। রাহুল ওকে বলেই আবেদকে নিয়ে বিল্ডিং এর পেছনে মই নিয়ে লাগায় এক ছুট। মই দেয়ালের সাথে ঘেঁষাতে রিয়াজ সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে বেয়ে নিচে নামে। আমার সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিট চোখে পাতা মেলে চারপাশে তাকাতেই চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি। কার কণ্ঠস্বর শুনে সানা কাঁপা এবং ভয়ার্ত মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াজ ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তার দিকেই এগিয়ে আসছে। সানা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি। বলেই রিয়াজ হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্য তো লেগেই আছে। রিয়াজের কথাতে সানার তেমন ভাবান্তর হলো না। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াজের দিকে ছুড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বল? কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি কিডন্যাপ কি যেন, ওইটাই মনে কর। আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন?
কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাববে? বাবা মা ফুপি ফুপা আমাকে কেউ আর ক্ষমা করবে? করবে না। বিয়ে করে খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধঘরটা তোর জন্য রেখে দিয়েছি। আপনি এতটা নীচ, নিজের কথায় ভাবলেন, একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না। এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি, কাঁদলে কিন্তু গুম করে ফেলবো। করে ফেলুন খুন, আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন আর বাসি না রিয়াজ ভাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস, তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। সানা চুপ হয়ে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে এবার হাই তোলে, স্বাভাবিক এবং সুধীর কণ্ঠে বলে, এই ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি, তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট, হাতে সময় খুবই কম ছিল, বলা যায় কিডন্যাপ করতে এক প্রকারই বাধ্য হয়েছি। তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানা চুপ থাকা দেখে রিয়াজ বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমারও তো কিছু ভাবতে ভাল লাগছে না। বাসায় যাব আমি, ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি নিজে তোকে বাসায় নিয়ে যাব, তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার উৎপাটন করবেটা কি শুনি? এমনিতেই কাল রাত তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। তুই এত ওজন, বাব্বা, হারবাল টারবাল খাস নাকি আবার? বলেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি চাপে রিয়াজ। সানার সম্মতি চোখ জোড়া এবার রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে রিয়াসের মনে মনে সে কি কুটিল হাসি। আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখার রাইটস আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? কখনোই হবে না, আমি হতে দিব না। আমি এখনই বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না যান। বলেই সানা বিছানা থেকে নামতে যায়। অমনি রিয়াস পথ আগলে দাঁড়িয়ে বলে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথ তো বন্ধ। মা, মামা, মামি ভোর সকালে তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোন নাগরের সাথে পালিয়ে গেছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই রিয়াজ তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাওয়ার ভাবনাটা এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেলো। আপনি নিছক, অসভ্য, জঘন্য ইত্যাদি। তোমার জন্য আমি সব হতে রাজি। বেহায়াটার সাথে কথা বলে খামোকা সময় নষ্ট। যে করেই হোক এখন তার বাসায় ফিরতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবীর ভোর সকালে কল করে বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে। তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করার তেমন কেউ নেই, তাই সে গিয়েছে সাহায্য করতে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে বলতে চেয়েছে, কিন্তু সবাই ঘুমেছিল বিদায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুম থেকে বেরোবেটা কিভাবে? সারার ভাবনার মাঝে রিয়াজ বলে, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলেই রিয়াজ সানার গাল চাপড়ে রুম থেকে বের হয়ে যায়। দরজার কাছে যেতে রিয়াজ কি ভেবে যেন আবার পেছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার। বলেই দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। এপাশে সানার ভেতরটা মুচড়ে ওঠে। রিয়াজ এই কাজটা কেন করলো সে কি জানে না ভালোবাসাটাকে না হারাতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবন। তার বাবা কি পারবে সে কষ্টে ধার বইতে? পারবে সোফি রিধির পথ করে দিতে? পারবে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুই পারবে না। তবে তাকে পারতেই হবে। এই বাসা থেকে যে করেই হোক তাকে বেরোতে হবে, অ্যাট এনি কস্ট। রিয়াজ গাড়ির কাছে এসে তুলিকে কল করে। ওপাশ থেকে রিসিভ হতেই, তুলি, কোথায় তুই? এই তো দোস্ত, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন 10টা বেজে চলছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? এ তো অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউকে তো আর কেউকে ধরে নিয়ে যাবে না। ধৈর্য ধর। আমি রাহুল আবেদকে কল দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যে মার্কেটে এসে হাজির হবে। উফ, ওকে, তাড়াতাড়ি কর। আমি এখন বাড়ি যাচ্ছি, ক্যাচালটা সামলিয়ে তোদের কল করব। ওকে দোস্ত, আর তোর শেরওয়ানির মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দে। ওকে, বাই। কথা শেষ করে রিয়াজ তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেয়। মনে তার কি খুশি, সানাকে বিয়ে করবে সে। মনের ভেতর ডাকুম ডুকুম নাচেরে বিয়েরও আনন্দে। আহা কি খুশি, আকাশে বাতাসে রঙ্গ ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখ মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাছ বরাবর দাঁড়িয়ে সানার বাবা লিয়াকত আলী।
ওনার মুখটা গম্ভীর বলা চলে। তার থেকে দুহাত দূরে কিচেনের দিকটায় সোফি, রিধি দাঁড়িয়ে। সাফাও তাদের পাশে দাঁড়িয়ে, তবে চাঞ্চল্যকর মনে। সে রিধি সোফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরের কিছু একটার দিকে ইঙ্গিত করে শব্দ করে ওঠে। তারপর সাফা রিধির সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারাও দিক বিদিক নিস্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা নামান, সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলেন, এই দুটো ছেলে মেয়েকেও ও শেষ পর্যন্ত এটুকুই শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবি। বাহ ভাবি, আপনি না কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশ্রীল ও ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টিও হয় না। এখন সে ভদ্র, শান্ত ও সুশ্রীল মেয়ে গভীর রাতে নাগরের হাত ধরে পালালো। আসলেই খুব ভালো আপনার মেয়ে, প্রশংসাযোগ্য, সত্যিই প্রশংসাযোগ্য। মিসেস রিমার কথায় সানার মার অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কেন যেন এমনটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, চালচলন মার্জিত ছিল, বাইরের বেরোলে পর্দা করে বের হতো, কথাবার্তাও ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। মেয়েটা ওরকম করতেই পারে না, না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখে মেয়েটা তাকে চুমু খেয়ে আবার রাতে উদয় হবে। কিছুতেই মনকে আশ্বস্ত করতে পারছে না, সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বুঝাতে পারছে না। মিসেস রিমা বেগম এই বুঝটা নিচ্ছেনই না, ওনার একই কথা। সানা কন্যাগরের সাথে চলে গেছে, না হলে এনগেজমেন্টের আগের দিন রাতে কেন পালাবে সে? ঠিক সানার মার ভাবনার মাঝে মিসেস রিমা বেগমের কল বেজে ওঠে। তাকিয়ে দেখে সানার বরপক্ষদের লোক। মিসেস রিমা সানার মা বাবার দিকে তাকিয়ে বলেন, সানার হবু শ্বশুর কল করেছে, কি রিসিভ করব? সানার মা দ্বিধা ভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলেন, রিসিভ করেন, বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে হবে। মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। সানার মা দ্বিধা ভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলেন, আপনি পাগল? আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না, কারণ সে ফিরে আসার জন্য যায়নি। খামোখা ওদের মিথ্যে বলে আশা দেখিয়ে লাভটা কি হবে? একদম ঠিক বলেছো মা, বরপক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই। সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাইরে থেকে বাসায় ফিরলো মাত্র। রিয়াসকে দেখা মাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রহ মনে এগিয়ে যেয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যের মধ্যে যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি। আর দোয়া করব না আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়, বদনাম না রটানোর আগেই ওকে ওর বরপক্ষের হাতে যেন তুলে দিতে পারি। কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করব না কেন, ওখানেই ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে, আজাইরা কথাবার্তা সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আরেকজনের সাথে হবে মানে? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানার নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গায়ও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে, ওনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না ওনাদের মেয়েকে পেয়ে যাবি? যদিও পেয়ে যাস, ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। রিমা আপা একদম ঠিক বলেছেন। রিয়াজ, তোমার কথার সাথে আমি কিছুটা মত আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যে সে খুঁজে পায়, আর খুঁজে ফেলেও যদি কোনো ছেলেরা হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। শাইলা, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বোঝেনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলেও ভুলে যাওয়ার চেষ্টা করো। সাহেলা ভারাক্রান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ ওনার কারো কথাই বোধগম্য হচ্ছে না। সবকিছুর মাঝেও কেন যেন একটা কিন্তু থেকেই যাচ্ছে। সে কিন্তুটা কি তা তিনি নিজেও খুঁজে বের করতে পারছে না। তারপর কি আর করার, কারণ বারণ করে দেওয়া হয় ছেলেদের। রিয়াজ ঝলমলে হাসি ছড়িয়ে দোস্তদের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল। এবার আমার বিয়ের আয়োজন করো সন্ধ্যা হওয়ার আগেই।
রিয়াজ চলে যাওয়ার পর সানা রুম থেকে বেরোতেই খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুবই বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গায় ফাঁকা ছিল না বের হওয়ার মতো। রুমে ছোট ছোট দুটি জানলা, যেগুলো গ্লাস দেওয়ালের সাথে অ্যাটাচড করা। ব্যালকনিটাও নেই। অগত্যা সানা আশা হারিয়ে ফেলে ফ্লোরের উপর বসে পড়েন। এখন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এক ফোঁকাও নড়ল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূর্ব আকাশে। মনের অব্যক্ত কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালো। আকাশ শুনলো, সেও শুনলো, তবে চুপি চুপি, কিন্তু লাভ আর হলো না। সানা জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় খুটুর খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পর মুহূর্তে দেখলো তুলি আপা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করছে। শানা, তুমি ভেতর থেকে দরজা লক করনি? সানা তুলির একটা কথারও জবাব না দিয়ে ধীর হাতে পাশ থেকে ওড়নাটা তুলে তা গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তুলির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত বুকে বলে ওঠে, আপু, আমাকে এই বাসা থেকে বেরোনোর একটু পথ করে দিন না প্লিজ। তুলি হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গালে বলি রেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের কোথাও একটুখানি সজীবতা নেই, একদম নিরস আর নিষ্প্রাণ। তুলি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সুদূর এবং নরম গলায় বলে, শানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াজ ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। রিয়াজ তোমার জন্য পারফেক্ট। আর যার সাথে এঙ্গেজ হতে যাচ্ছে তার উপর রূপটা দেখে কি জাস্ট জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসে। খুব সুখে রাখবে, একদমই না। অদেখা অজানা ছেলেদের নিয়ে আনুমানিক কোনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানিয়ার। রিয়াজকে ছোট থেকে দেখে এসেছি, তার ব্যাপারে জানো সে কেমন। তাহলে কেন রিয়াজকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো রিয়াজকে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব বাসতাম। এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। ভালোবাসে আছে, তুমি আসতে দাও না। তা পাথরের মতো চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? রিয়াজকে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে রিয়াজকে ভুলে যাওয়ার চেষ্টা করো। সানা মনে মনে অবাক হয়ে যায়। আবার রিয়াজকে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তা। তুমি দোটনার রোগে ভুগতেছো। আমি মনোবিজ্ঞানী নিয়ে পড়াশোনা করেছি, সো মানুষের মন জাগতিক ব্যাপারগুলো কিছু হলে বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আসছো, সেটা তুমি রিয়াজকেও বলতে পারছো না এবং নিজেকেও বুঝতে পারছো না। তুমি রিয়াজের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নিজেকে রিয়াজের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি রিয়াজকে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, এখন তুমি কিশোরী নও, ম্যাচিউরড। আমি বলবো না তখন রিয়াজের প্রতি তোমার শুধু আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্স, তখন নবপল্লবে কিশোরী মনে ভালোবাসাটা আটস্থ করেছিলে, আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝে শিখেছো, তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবাসা চাপা রেখেছো। ঠিক বলছি না সানা? সানা কি জবাব দিবে তা নিজে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তো পুরোই জ্যোতিষী, তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে, তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে। মাই আল্লাহ। সানা, জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি আত্মস্থ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছি তোমাকে। মেন কথায় আসি, তুমি রিয়াজকে এসব রিজনে যদি দূরে ঠেলে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিকঠাক মতো চলবে, আত্মীয়তার মাঝে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকে না ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগেই থাকবে বলো? একদিন, দুদিন, 3 দিন পরে থাকবে। ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই মেনে নিবে। আর সেখানে রিয়াজ, ও ব্যাপারে তো তুমি জানো, ও তো কতটা স্ট্রং। বলেই তুলি একটা হাঁক ছাড়ে। সানা চুপচাপ বসে থাকে, তার চুপচাপ এর মাঝে ভাবনা তোরের চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে খানিকটা দূরে এসে রিয়াজকে কল দেয়। কল রিসিভ হতেই প্যাক প্যাক গলায় বলে, হ্যালো রিয়াজ, হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনো দুলা সাজ সম্পূর্ণ হয়নি। দুলা সাজটা শেষ করেই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। সানাকে সাজাচ্ছিস? আরে গর্ধপ, ওটাই তো পারতেছি না।
কেন? ও শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দিব, ওটাই তো বলার মতো ওই পাচ্ছি না। ও যদি মুখের উপর উল্টো কথা শুনিয়ে দেয়। ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? তুই আয়শা তোর বউকে পড়া। রাখলাম আমি। তুলি কল রাখতেই সানা পেছন থেকে তুলিকে ডেকে ওঠে। আপু, শপিং ব্যাগগুলোতে কি? তোর জন্য একটা শাড়ি এনেছি, আর তুই সাজগোজ। কেন? মানে আজকে তো গোসল করিনি, সেজন্য রিয়াজ শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেব। কিন্তু আরে কোনো কিন্তু না, যাও। সানা নিজের দিকে তাকিয়ে গায়ের গন্ধ শুকে, গা থেকে বটকা বটকা গন্ধ নাকে আসছে তার। আসলে ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনটাও কম হয় তার। ভেবেই সানা তুলির মুখের উপর আর কিছু বলল না, বাধ্য মেয়ের মতো বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলেই তুলি খুশিতে শব্দহীন একটা লাফ মেরে উঠে, আর অমনি রিয়াজকে মেসেজ করে দেয়। সানা গোসল ছেড়ে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের সাজটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে যেন বউ সাজাচ্ছে তাকে। তার পরপরই আবার যেই তুলি লাল রঙের শাড়িটা বের করে অমনি সানা বিস্ময় মাখা মুখ নিয়ে আকাশ ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি? মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিদায় সানা মুখ চেপে নেয়। সাজানো শেষ হলে তুলি বলে, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ। বউ শব্দটা শুনে সানা আরেকটা ধাক্কা খায়। মাথায় বারবার কথাগুলো শব্দই বাড়ি খায়। তা হলো, রিয়াজ ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে না তো? ঠিক তখন দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌকাঠ বরাবর পা রাখতেই সানার মাথাটা টুকু করে ঘুরে ওঠে। রিয়াস বর বেশি এসেছে, তার মানে সে যা ভাবছে তাই ঠিক। সানা আর এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বডকাস তো আমার নকটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। আবেদ এবং রাহুল পেছন থেকে টপাটপ সামনে এসে বলে, ভাবি কেন বিয়ে করবেন না? কারণ বলুন। উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলেছে। আমি লজ্জায় বাবা মা ফুপি ফুপার সামনে কারোর সামনে গিয়ে দাঁড়াবো? কোন মুখে গিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবি আমার বউ হিসেবে? বলেই রিয়াস সানাকে এক সপাটে কোলে তুলে নেয় আর বলে, কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম। তারপর আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। বলেই সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক ছুট। আর তা দেখে রাহুল, আবেদ এবং তুলি হাসিতে গদগদ। রিয়াসের ধমকির কারাতলে চাপা খেয়ে সানা কবুল বলে ফেলে। তারপর কাবিননামায় সইও করে একপাশে ছিটকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। রিয়াস তার সইটা শেষ করে সানার দিকে এগিয়ে সে কঠিন গলায় বলে, একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। গুমই করে ফেলুন। আপনার সংসার না করার চাইতে গুম হওয়াই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি মা বাবা সবার সামনে মুখটা ছোট্ট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি, ব্যাস। আপনি না আসলে একটা জঘন্য। মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহা, আর পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। নো মোর টেক অ্যাগেন, নাও লেটস গো ইওর হাবি হোম। নির্লজ্জ। তুলি, আবেদ এবং রাহুল সেই প্রথমেই কাজী অফিসে পা রাখতেই হাসির ঝুলি খুলছে। রিয়াস এবং সানার এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট এখন প্রায় ব্যথায় টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি, এখনো হেসেই যাচ্ছে। রাহুল কোনো মতে হাসির বেগ একটুখানি কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে ওঠে, দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজাম। তুই কি একা সাজবি নাকি সাথে আমি সাজুম? আচ্ছা সাজাস সাজাস, তোরা দুজনেই সাজাস। এ যেমন বান্দরের ফ্রেন্ড গুলো এক একটা বদের হাড্ডি। কুক্ষালের কারখানায় এসে পড়লাম। ইয়া আল্লাহ, রক্ষা করো তুমি। সানার মন কথার মাঝে রিয়াজ সানাকে বলে ওঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সে একই কাজ করাতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুতেই নড়বো না। আপনি ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি?
তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী সাহেব চাচার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এখানেই সারা জীবনের জন্য রেখে যাই, কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্ট হাসি চেপে কাজের দিকে এক ফোঁট তাকিয়ে কথাটা বলল রিয়াজ। কাজী সাহেবের কথার পিঠে কি বলবে তিনি নিজেই ইতস্ততায় পড়ে গেছে। দৃষ্টি নিচে রেখে চুপ করে রইল। সানার তো রাগে পিত্তি জ্বলা অবস্থা, না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এত অসভ্য কেন ছেলেটা, ম্যানার্স বোধ নেই। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাক বউ, তোমাকে কারো গলায় ঝুলতে হবে না, তুমি সারা জনম এই রিয়াসের গলায় ঝুলে থেকো। চলো এবার। বলেই সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাছরবান্দার মতো আগের জায়গাতেই দাঁড়িয়ে যায়। না, নড়ছে না। না টরছে। রিয়াস এবার গলার স্বরটা উঁচু করে ধমকে সুরে বলে ওঠে, যদি নেক্সট বার বলার পরও কথা না শোনো তাহলে কোলে তুলে নিব বলে দিলাম। সানা কোল শব্দটা শুনে কুকড়ে ওঠে। তখন কোলে নিয়েছে আর কি না লজ্জা পেয়েছে। যদি আবার কোলে নেয় এবার তো লজ্জায় মরে যাওয়া অবস্থা হবে তার। আর কোলে না উঠতে চাইলেই এই নির্লজ্জ রিয়াজটাকে তো কোলে নিয়েই ছাড়বে তাকে। কি করবে ভাবতে ভাবতেই সানার পিটপিট চোখ জোড়া মনের অজান্তে রিয়াসের চোখের উপর পড়ে। পড়তে রিয়াস চোখ রাঙানি দিয়ে ইঙ্গিত করে পা চালাতে। আর কি, তারপর বাধ্য ভদ্র মেয়ের মতো সানা রিয়াস, তুলি, আবেদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবেদ এবং রাহুল রিয়াস এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়িতে ভেতরে ঢুকে জিব্বা দিয়ে গলা ভিজিয়ে আওয়াজন্ত গলায় তিন বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শওকত হোসাইনের সঙ্গে কথা বলছিলেন। নিচে কারো হইচই শব্দে কান আসতেই ফোনটা রেখে নিচে নামেন। তুলি, আবেদ রাহুলের চোখ মুখে হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? ও আন্টি, কি বলবো আপনাকে, আমার খুশি মানে সে খুশি, এতটাই খুশি যে আপনাকে সেই সুখের সংবাদটা দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সেই ভাষা আমার জানা নেই। না আবেদ এবং রাহুল। তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াসের নতুন বউ নিয়ে এসেছি। বউটা কি সুইট, উফ। মানে কোন রিয়াসের কথা বলতেছো? আপনার ছেলে রিয়াসের কথা বলতেছি আন্টি। রিয়াস বিয়ে করেছে। হোয়াট? মজা করতেছো আমার সাথে? মজা নয় আন্টি, এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলেই তুলি পেছনে ঘুরে গলা উঁচিয়ে রিয়াজকে ডাকে। সাথে সাথে রিয়াজ এবং সানা ভেতরে ঢুকে। রিয়াজ বর সেজে আর সানা বধূ বেশে। রিয়াসের বউ হিসেবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে তার সানাকে বউ করে আনবে এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতে দেখেছেন। এখন রাগে, ক্ষোভে, ঘৃণায় সিঁড়ির দুধাপ ক্রস করে দ্রুত পদে সে রিয়াসের দিকে এগিয়ে গিয়ে প্রচন্ড ঝাঁজ এবং উঁচু গলায় বলে ওঠে, রিয়াস, এসব কি? এখন যা দেখতেছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? ছি! তোমার এতদিনের ইচ্ছে ছিল তোমাকে ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে, আজ তা এনে দিলাম। রিয়াস, চরম বেয়াদব কথাবার্তা বলতেছিস তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়ে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে এবং তার পুরো পরিবারও। সমাজের লোক যদি শুনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? মাথা হেট করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছে করতেছে, অনেক চিৎকার করো, চিৎকার যত ইচ্ছে হয়। অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবা না মা, কারণ সানা এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে সে রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্য। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না। এটা আমি কখনোই হতে দিব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক আগে। মিসেস রিমার চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে সাহেলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। মিসেস রিমা তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠে, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? কি ক্ষতি? দয়া দেখানোর এটাই শেষ প্রতিদান দিলেন? এটা? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এই কথার পিঠে কি জবাব দিবে নিজেরাও বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেনি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াজকে বিয়ে করবে।
যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতো খুব আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের। লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোট্ট লোক মনে করছে। খুব মেয়েকে দেয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বারংবার বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করতে পারতেন তাহলে কষ্টটা হয়তো কমতো। রিয়াজ বলে, ওনাদের কিছুই বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সো সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথায় মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছে হচ্ছে উনি তা নিজেই জানে না। হাত পা ছুড়াছুড়ি হয়ে আসে। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে, আবার এমন অদ্ভুত বিহেভ করছে। খুব খুব কষ্ট লাগছে মিসেস রিমার। একটা সেকেন্ডও দাঁড়ালো না তিনি। সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যান। ঠাস করে গিয়ে দরজা বন্ধ করে ফেলেন। সায়লা বেগম এগিয়ে আসেন। ওকে ছোটবেলায় বিষ খাইয়ে মেরে ফেলার দরকার ছিল, নইলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করা মানুষদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হতো না। স্যাম অন আওয়ার সেলফস। আমরা এতদিন বেয়াদব একটা মেয়ে বড় করেছি। সানা চোখ মুখ কুচকে, চোখের পানি তো বৃষ্টির ফোঁটা বেয়ে পড়ছেই। সানার এই কষ্ট রিয়াসের একদম কষ্ট হচ্ছে না, বুকটা দাউ দাউ করছে। রিয়াস শান্ত গলায় লিয়াকত আলীকে বলে, সানার কোনো দোষ নেই বাবা, সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে অমন মিথ্যে অপবাদ ওর উপর দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না। ও এখন রিয়াস হৃদের বউ। বাবা, তোমরা আমাদের অনেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম, এটা কিভাবে মেনে নেব বলো? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট্ট করতেছেন। এত ভাববেন না প্লিজ, মনে করেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাবা। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতোয়ার কোনা দিয়ে চোখের কোনার পানিটুকু মুছে নেন। তারপর চশমাটা আবার চোখে এঁটে সায়লাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলে, শায়লা চলে আসো। বলেই রুমের দিকে এগোন। সায়লা বেগমের না যেতে ইচ্ছে হলেও পরিস্থিতির শিকারে বাধ্য হলেন স্বামীর পেছন পেছন যেতে গিয়েও মেয়ের দিকে এক ফোর তাকালেন। সানা খুব তীক্ষ্ণ চোখে তার বাবা যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখলো সে। এর আগে কলুর বলদের ঘানির মতো সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি। তাহলে সে কি আজ তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার, খুব। বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার দুপা জড়িয়ে ধরে, কিন্তু তার হলো না। সায়লা বেগম রুমে ঢুকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন। তুলি এগিয়ে আসে, সানার কাঁধে হাত রাখে, ভরসা যোগায়। সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে আস্তে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল, ফিতা, বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবেই সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। সানা ফুলসজ্জা বিছানায় একদম কোনার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে, চোখে মুখে তার বিষণ্ণতা রেখা। রিয়াসের সাথে বিয়েটা হয়ে আসলেই খুব অন্যায় করে ফেলেছে সে। ফুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্ট, সবগুলো চিত্র যেন চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠছে। কিছুতেই মনকে বুঝাতে পারছে না কেউ, আর মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে। ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নিবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হতে চলবে পরের দিনগুলোতে? ভাবতেই মুহূর্তে সানার বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা দুই ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলেই কারো হাতের স্পর্শ চোখের নিচটায় শুষ্কে উঠে। সানা কাতর জড়ানো চোখে সামনে তাকায়, দেখে রিয়াস সে পানিটুকু মুছে তার দিকে মায়া মায়া চোখে তাকিয়ে আছে। সানা এবার অস্ফুট একটা শব্দ করে রিয়াসকে এক ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দেয়। অভিমানী স্বরে বলে ওঠে, আপনি আমাকে একদম ছুঁবেন না। এই আপনার জন্য আজ আমার এমন দিনটি দেখতে হলো। দূরে যান আমার থেকে। কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব বলে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল, কিছুই ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নেবে, আর না আপনার বাবা, কেউই মেনে নেবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসায় একদিন সবার মন ঠিকই জয় করে নিব, দেখিস। আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ। না কোনো বিশ্বাস আর না কোনো ভরসা। আপনার সাথে আমার কোনো কথা নাই। সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই সানা পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর রিয়াজ ছোট্ট ছোট্ট চোখ করে সানার দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা ভালোবাসার সব অনুভূতি শেয়ার করবে, তারপর আরো কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাঠি উঠিয়ে দিল। তাহলে তার এতদিনে সব স্বপ্ন
জলে মিশে গেল ভেবেই রিয়াজ গলা স্বর খাদে নামিয়ে বলে, সানা এখনই ঘুমাবে? প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করলেন, তার উপর শান্তিতে একটু ঘুমাতেও দিবেন না। আজ তো আমাদের বাসর রাত। তো আমি কি করব? মানে? কিছুটা ইতস্ততা বোধ করে এবার রিয়াজ প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে ওঠে, বাসরাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি, বাসর। নির্লজ্জ ঠোঁটকাটা। বউয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপর আজ আমাদের বাসর রাত। বাসরের প্রথম লজ্জা হলেও তা উড়িয়ে দিতে এই রিয়াসের। নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার, গো টু বিলো অফ বেড। যদি নিচে না যাই? এই কথাটা বলেই রিয়া সানার দিকপথ পথ গতিতে এগোতে থাকে। সানা ভয় পেয়ে থতমত গলায় বলে ওঠে, এই কাছে আসবেন না কিন্তু, কাছে আসবেন না, না হলে কিন্তু। রিয়াজ খিলখিলিয়ে হেসে ওঠে। তার সানাকে আরেক দফা অবাক করে দিয়ে তার পাশ কেটে চিৎ মেরে শুয়ে পড়ে আর বলে, তুই চিৎকার কর, আমি ঘুমাই, গুড নাইট। বলেই রিয়াজ চোখ বন্ধ করে নেয়। সানা অবাক, রিয়াজ যে অমন ভনিতা করে এভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি। তবে সানার কেন জানে প্রচন্ড মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ জানে না, হয়তো মনের অবচেতনে রিয়াজের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়েই গেল। সেও চেয়েছিল রিয়াজ তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সানা মুখে একটা লজ্জামাখা হাসি টেনে রিয়াজের পাশ দিয়ে শুয়ে পড়লো। শোয়া মাত্রই রিয়াজ উঠে পড়লো আর তার তৃষ্ণার্ত মনের মুখটা সানার কানের কাছে মুখে গুজে ফিসফিস গলায় বলে উঠল, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দিব না। বলেই রিয়া সানার পেটের উপর আলতো হাত রাখলো। মুহূর্তেই সানার ভেতরটা বিদ্যুতের মতো ধক করে উঠলো। সানা হাত দিয়ে বিছানা চাদর খামচে নিজেকে সংযত করার চেষ্টা করলো, কিন্তু তাতে লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল। এক দেহে মিশে গেল দুজন মানব মানবী। শারীরিক সম্পর্কে পরিপূর্ণতা হতে লাগলো তাদের ভালোবাসা। সানা ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। রিয়াস রুমেই ছিল। সে সানাকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে। ঘোর মাখা গলায় বলে উঠে, পরি? মানে? পরি? কই পড়ি? সামনে জলপাই রঙা শাড়িতে জলপাই পরি। রিয়াজ যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সানা বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। তারপর ভ্রু যুগল কুচকে বলে, এত পরি পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছেন মনে আছে? হট? লজ্জা শরম নেই আপনার? রিয়াজ ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি টেনে হাঁটি হাঁটি পায়ে সানার দিকে এগিয়ে আসে। সানা ছোট্ট একটা ঢোকর গিলে কিছুটা পিছু হেঁটে যায়, কারণ রিয়াজের উদ্দেশ্য এই মুহূর্তে ভালো ঠেকছে না। নিশ্চয়ই সোয়াগ খুঁজবে। সত্যি সত্যিই তাই হলো। সানাকে হ্যাচকা টান মেরে খুব কাছে টেনে নিয়ে তার মুখের সামনে আসা এলো পাহাড়ি চুলগুলো খুব সযত্নে কানের পেছনে গুজে দিল আর তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে বলে, লাভ ইউ, একটা কিস করি। জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দিব? উফ, রাগ উঠতেছে এখন। এমনিতে মনটা ভালো নেই। বাবা মা আর ফুপির জন্য আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, নিচে যাব। হুম, নিচে যেতে এখন দিব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির উপর থেকে দমাতে পারবো না। বলেই রিয়াস আবার সানার দিকে এগিয়ে সানার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। অমনি মিনা খাতুন ভেতরে ঢুকে বলেন, সানা আপা, খালাম্মা, খালু, সফি এবং রিধি বাসায় কেউই নাই। কোথায় যেন চইল্লা। আর কথা শেষ করতে পারলো না বেচারি। সে যে বে টাইমে রুমে ঢুকে পড়েছে এখন বুঝতে পেরে নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায়। মাথাটা নিচু করে বলে, সরি আপা, ভাইজা। রিয়াস একটা হাসি দিয়ে সানাকে ছেড়ে দেয়। সানার তা ভাবান্তরে নেই। যে শুনেছে তার বাবা মা এবং ভাই বোন বাসায় নেই, অমনি রিয়াস এবং মিনাসকে পাশ কেটে নিচে আসে। তার বাবা মা সোফিয়া এবং রিধির রুমে ঢুকে দেখে তারা কেউ সত্যি নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো ছাড়া সাথে করে সব নিয়ে গেছে। সানা ধপ করে নিচে বসে পড়ে। তার ব্যথিত মনে কান্না করে দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। রিয়াস সানার কাছে এসে বসে। সানা কান্না মাখা কণ্ঠে বলে ওঠে, রিয়াজ, আমার মা বাবা ভাই বোন আমার সাথে অভিমান করে চলে গেছে। আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব। রাগ হলে এরকম হয়। বাবা কিছুদিনের মধ্যে দেশে ফিরতেছে সানা, বাবা এসে সব ঠিক করে দিবেন। এর মাঝে অনেক দিন কেটে যায়। এই 4-5 দিনের মতো সানা তার মা বাবার আর খোঁজ পায়নি। মোবাইলে কল দেয়, নাম্বার বন্ধ। মিসেস রিমা বেগম সানাকেও এর মাঝে আর কিছু বলেনি। এমনিতেই মেয়েটির পরিবার চলে যাওয়ায় মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে, সে কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ হয়নি। তবে তিনি সানাকে যে খুব সহজে মেনে নেবেন তা না। সেদিন সন্ধ্যায় মিস্টার সৈকত হোসাইন বাসায় এসে হাজির হন। চোখ মুখ কেমন ওনার ঝলকা ঝলকা
আগ্রহ ছেলের বউকে দেখার ইচ্ছে। সানা মাথায় আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সম্মানের সালাম করে। মিস্টার সৈকত হোসাইন সালামের জবাব নিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দোয়া করেন। রিমা তা দেখে রাগে গজগজ করে চলে যায় সামনে থেকে। সেদিকে তাকিয়ে সৈকত হোসাইন হেসে হেসে বলেন, তোমাদের মাকে তার দেওয়ার দায়িত্ব আমার, সো নো টেনশন। সানা হেসে ফেলে। সে আগেও তার ফুপাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবতো। লোকটি আসলে খুব চমৎকার, মনে কোনো রাগ অহংকার নেই, খুবই সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান। যে কেউ দেখলে ওনাকে এ নজরে ভালো লেগে যাবে। সানা তার শ্বশুরকে তার মা বাবা, সোফিয়া এবং রিদির সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। মিস্টার সৈকত হোসাইন এখানেও জবাব দেন, ডিয়ার নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছেন। তিনি সত্যি সত্যি সানার পরিবারকে খুঁজে পায়। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে যান আর সৈকত হোসাইন ওখানে গিয়ে হাজির হন। তারপর ওনাদের সব রাগ অভিমানের কথা একে একে শুনেন। লিয়াকত আলী বলেন, আমি হাফ সাপোর্টে ওই বাসায় থাকি। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। সেখানে মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছে। বলেন ভাইজান, এটা মানা যায়? ও যে এই কাজটা করে আমাদের কতটা অকৃতজ্ঞতার পরিচয় দিলে ভেবেছে একবারও ভাবিনি। তাই আজ লজ্জায় চলে আসলাম গ্রামে। লিয়াকত আলীর কথা শুনে মিস্টার সৈকত হোসাইন হো হো করে হেসে দেন। হাসি থামিয়ে তারপর বলেন, ছেলে যে সানাকে বিয়ে করেছে এতে আমি বড্ড খুশি।